নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প বিভূতির বিপদ। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প বিভূতির বিপদ। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। চারিদিকে একটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টির জন্য আজকে অফিসেও যেতে পারিনি। সারাদিন বাড়ির মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগছে না। মঠ লেনে তারানাথের বাড়ি যেতে ইচ্ছে করছে। এরকম বৃষ্টির দিনে চারির হাতের গরম গরম তেলে ভাজার সাথে তারানাথের আধি ভৌতিক গল্প শুনতে ভালোই লাগে আমাদের। অবশ্য গল্প বললে ভুল হবে, সত্যি ঘটনা। তারানাথের জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলোই আমাদের গল্প আকারে তিনি শোনান। তারানাথের কথা মনে পড়তেই আমি আমার ঘরে গিয়ে একটা ছাতা বের করে দরজা খুলে আমি দেখতে পেলাম একটা খাম পড়ে আছে মেঝেতে। মেঝে থেকে খামটা তুলে নিয়ে সেটাকে খুলতে লাগলাম। খামটা খুলতেই একটা চিঠি চোখে পড়ল। খাম থেকে চিঠিটা বের করে পড়তে লাগলাম। আমার গ্রামের বাড়ি থেকে আমার কাকিমা আমাকে চিঠিটা পাঠিয়েছেন। চিঠিটায় লেখা রয়েছে, প্রিয় বিভূতি, আশা করি তুমি খুব ভালো আছো। তোমার উপর আমাদের আশীর্বাদ সব সময় রয়েছে। বিভূতি, তোমার ঠাকুরদা একদম ভালো নেই। তোমার ঠাকুরদার শরীর খুব খারাপ, বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই তার। আমি জানি তুমি ওখানে নানান কাজে সব সময় ব্যস্ত থাকো। তবুও যদি একটিবার আসতে পারো তাহলে খুব ভালো হয়। খুব তাড়াতাড়ি তুমি এখানে চলে এসো। তোমার ঠাকুরদা তোমায় দেখতে চেয়েছেন। তুমি যদি পারো কালকেই রওনা দিও, মোটে বেশি দেরি করো না যেন। মাত্র কয়েকটা দিনের জন্য হলেও এসো। ইতি, তোমার কাকিমা। কাকিমার চিঠিটা পড়ে আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমাকে যেভাবেই হোক বাড়িতে যেতেই হবে, ঠাকুরদাকে একবার দেখতে হবে। সত্যি কাজের চাপে এত ব্যস্ত হয়ে গেছি যে গ্রামে কারোর সাথেই যোগাযোগ রাখতে পারিনি। কবে যে গ্রামে গেছি সেটাও আমার ঠিক মনে পড়ছে না। গ্রামের সাথে আমার ছোটবেলার কত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কালবৈশাখী ঝড়ের রাতে আম কুড়োতে যেতাম আমি। সখ্য নদীর বুকে নৌকো নিয়ে মাছ ধরতে যেতাম। বৈশাখ মাসে গ্রামে 3 দিন ধরে মেলা হতো। সেই মেলায় আমি ঘুরতে যেতাম আর ফিরতাম অনেক রাতে। আমার এসব অভিযানে আমাকে সাহায্য করত আমার বন্ধু বিভাস। কতবার যে ও আমার জন্য আমার মায়ের কাছে বকা খেয়েছে তার হিসাব নেই। তারপরও সব কিছু উপেক্ষা করেও সে আমার কাছে আসতো, আমার কাছে থাকতো। মাঝে মাঝে আমি বিভাসকে জিজ্ঞাসা করতাম, বিভাস, তুই যে আমার জন্য আমার মায়ের কাছে এত বকা খাস, তোর মন খারাপ হয় না? বিভাস আমাকে একটাই কথা বলতো, মন খারাপ হবে কেন? মা তার ছেলেকে বকা দেবে, তাতে মন খারাপ করার কি আছে? আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যান। মায়ের ভালোবাসা, শাসন এসব কিছুই আমি পাইনি। বাবা তো থেকেও নেই। মা মারা যাওয়ার পর তোরাই আমাকে আশ্রয় দিয়েছিস, তোদের সাথে থাকতে দিয়েছিস। আর কি চাই আমার? তোর মাকে তো আমি নিজের মা ভাবি রে। তোর মা যখন আমাকে বকা দেন তখন মনে হয় আমার নিজের মা আমার সামনে দাঁড়িয়ে আছেন, আর আমার করা দুষ্টুমির জন্য আমাকে বকা দিচ্ছেন। বিভাসের এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনি আমি। নিজের অজান্তেই কখন যে চোখ বেয়ে জল মাটিতে গড়িয়ে পড়ে যায় সেটা বুঝতে পারি না। আমার ছোটবেলার এই বন্ধুটার কথা খুবই মনে পড়ে, কিন্তু এখন কিছুই করার নেই। বিভাস এখন কোথায় থাকে সেটাও আমার ঠিক জানা নেই।
তাছাড়া ঠাকুরদার কথাও আমার খুব মনে পড়ে। ছোটবেলায় দুষ্টুমি করতে গিয়ে যখন মায়ের কাছে ধরা পড়ে বকা খেতাম, তখন এই ঠাকুরদাই আমাকে মায়ের মার থেকে বাঁচাতেন। ঠাকুরদা আমার মাকে বলতেন, বৌমা, দাদু ভাইকে মেরো না, এটাই তো সময় দুষ্টুমি করার। এখন ওরা দুষ্টুমি না করলে আর কবেই বা করবে বলো? বিভূতির মতো বয়সে আমিও তো আর কম দুষ্টামি করিনি। এটাই তো মজা, আমোদ দুষ্টামি করার উপযুক্ত বয়স। ওকে কিছু বলো না। বিকেলবেলা খেলাধুলো করে সোজা চলে যেতাম ঠাকুরদার কাছে। ঠাকুরদা আমাকে হরেক রকম গল্প শোনাতেন। আমার খুব ভালোই লাগতো ঠাকুরদার কাছে গল্প শুনতে। ঠাকুরদা আমাকে খুব ভালোবাসতেন। আমার যখন শরীর খারাপ থাকতো, তখন ঠাকুরদা চিন্তায় চিন্তায় পাগল হয়ে যেতেন। সারা রাত ধরে আমার সেবা করতেন। সেই দিনটার কথা আমার এখনো মনে আছে। দিনটা ছিল শুক্রবার। মা কি একটা কাজে শহরে যান। আমি আর ঠাকুরদা ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। সেদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বিকেলবেলা বিভাস আমাদের বাড়িতে আসে আর আমাকে বলে, বিভূতি, আম কুড়োতে যাবি? পশ্চিমের আম গাছটায় অনেক আম হয়েছে দেখলাম। গাছের নিচে বেশ কিছু আম পড়ে থাকতে পারে এখনো। চল আমার সাথে, আম কুড়োতে যাই। আমি ঠাকুরদাকে না বলেই বিভাসকে সঙ্গে নিয়ে আম কুড়োতে গেলাম। আম কুড়িয়ে বাড়ির উঠোনে যখন আসলাম, তখন অনেক রাত হয়ে গেছে। আমার পুরো শরীর বৃষ্টিতে ভিজে গেছে। মনের অজান্তেই কতবার যে হাঁচি দিয়েছি তার হিসেব নেই। এদিকে ঠাকুরদা আমার জন্য চিন্তা করছিল। আমাকে দেখতে পেয়ে ঠাকুরদা বাড়ির ভিতর থেকে বের হয়ে আমাকে সাথে নিয়ে বাড়ির ভেতরে গেলেন আর আমাকে গরম জামা কাপড় পরিয়ে দিলেন। সেদিন পুরো রাত আমি ঘুমোতে পারিনি। গায়ে আমার জ্বর উঠেছিল। ঠাকুরদা পুরো রাত আমার পাশে বসেছিলেন, একটুও ঘুমোননি। ঠাকুরদা সারা রাত ধরে আমার সেবা করেছিলেন। আজ সেই ঠাকুরদারই শরীর খারাপ, আর আমি সেই ঠাকুরদাকে সেবা করতে পারছি না। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে যেভাবেই হোক বাড়িতে যেতেই হবে। ঠাকুরদাকে চোখের দেখা একবার দেখতেই হবে। অনেক বছর হলো ঠাকুরদাকে দেখি না। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। প্রথম দিকে সবাইকে ফেলে কলকাতায় আসতে ইচ্ছে করছিল না, কিন্তু আমার মায়ের জোরাজুরিতে কলকাতায় আসতে বাধ্য হই। কলকাতায় আসার পর আমার সাথে কিশোরীর পরিচয় হয় এবং পরিচয় থেকে তা বন্ধুত্বে রূপ নিতে মোটেও বেশি সময় লাগেনি। কিশোরীর মাধ্যমেই তারানাথ তান্ত্রিকের সাথে আমার পরিচয় হয়। পুরনো বইয়ের দোকানে বসে আমি একটা বই পড়ছিলাম, এমন সময় কিশোরী সেন হাজির হলো আমার সামনে। কিশোরী আমাকে বলল, চলো তারানাথ জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে আসি। আমি কিশোরীকে বলি, তারানাথ জ্যোতিষী কে ভাই? আমি তো তার নাম শুনিনি। কিশোরী আমাকে বলল, তারানাথ জ্যোতিষীর নাম শুনুনি? অনেক বড় মাপের গুণীজন তিনি। আমার বেশ কৌতূহল হলো। কিশোরীর সাথে তারানাথ জ্যোতিষীর বাড়ি যাওয়ার জন্য তার অতীতের অনেক কথাই জানতে পারি ধীরে ধীরে। আমি জানতে পারি একটা সময় তারানাথের অনেক নাম হয়েছিল। বড় বড় কত শত জমিদার, ব্যবসায়ী, মারাঠা তারা আসতো তারানাথের কাছে। অনেক টাকা উপার্জন করেছিলেন তিনি, কিন্তু শক্তির সামান্য অপব্যবহার করে নাম টাকা সবই হারিয়েছেন। আমি আরও জানতে পারি তারানাথ বরাকর নদীর তীরে বীরভূমের শ্মশানে একা বসে সব সাধনা করেছিলেন। পঞ্চমুণ্ডির আসনে বসে মধুসুন্দরী দেবীর ধ্যান করে তার দর্শন পেয়েছিলেন। কাল ভৈরবের মতো মহাপুরুষের সাথে দেখা হয়েছিল। তারপর থেকে আমি আর কিশোরী সময় পেলেই তারানাথ তান্ত্রিকের বাড়ি যেতাম। তারানাথের কাছ থেকে তার অতীত জীবনে ঘটে যাওয়া রোমহর্ষক কাহিনীগুলো শুনতে। তারানাথ খুব সুন্দরভাবে আমাদের সেসব গল্প শোনাতেন। তারানাথ যখন গল্প বলতেন, তখন আমরা সেই গল্পের জগতের মধ্যে যেন হারিয়ে যেতাম। এতদিনে
তারানাথের উপর সত্যিই একটা মায়া জন্মে গেছে। অনেক ইচ্ছে থাকলেও আজকে তারানাথ তান্ত্রিকের বাড়ি যেতে পারবো না। আমাকে যেভাবেই হোক কটা দিনের জন্য গ্রামের বাড়িতে যেতেই হবে। পরের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে সকালের খাবার খেয়ে নিলাম। তারপর জামা কাপড় পরে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে পৌঁছানোর পর আমি আমার ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আমি আমার কাজগুলো করতে লাগলাম। আমি যখন কাজ করছি তখন আমি জানতে পারি বড় কর্তা একটা গুরুত্বপূর্ণ সভায় রয়েছে। আমি বুঝতে পারি এখন বড় কর্তাকে বিরক্ত করাটা ঠিক হবে না, তাই শেষমেশ আমি একটা চিঠি লিখতে বসি। চিঠি লেখা শেষ হয়ে গেলে আমি আমাদের অফিসের অন্য এক কর্মচারীকে ডেকে বলি, এই চিঠিটা তুমি আমাদের বড় কর্তাকে দিয়ে দেবে। আমাকে একটু জরুরি দরকারে গ্রামের বাড়ি যেতে হবে, আমার ওখানে অনেক কাজ আছে। অফিস থেকে বের হওয়ার পর সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে নিলাম। তারপর প্রবল ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে গেলাম তা বুঝলামই না। ঘুম থেকে ওঠার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বিকেল 4টে বেজে গেছে। সাধারণত আমি অফিস থেকে ফেরার পর ঘুমোই না, কিন্তু আজকে আমার শরীরটা যেন একটু বেশি ক্লান্ত ছিল, তাই বিছানায় শুতেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে চোখে মুখে জল ছিটিয়ে বাইরে বের হয়ে গেলাম। রেল স্টেশনে এলাম, একটা টিকিট কাটলাম। কালকে সকাল 8টায় ট্রেনে উঠব। বাড়ি যেতে যেতে আমার রাত হয়ে যাবে। টিকিট কেটে যখন ফিরছিলাম তখন হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। আমি কোনো মতে দৌড়ে পাড়ার একটা দোকানে আশ্রয় নিলাম। দোকানে ঢুকেই দেখি একটা বেঞ্চে কিশোরী বসে আছে। কিশোরী আমাকে দেখেই বলে উঠল, আরে ভাই, যে কি ব্যাপার ভাই, এমন বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলে? এসো, ভিতরে এসো, এখানে বসো। তা কি খবর বলো? তোমাকে তো আজকাল দেখাই যায় না। তোমার বাসায় গিয়েছিলাম, সেখানেও তো তোমায় পাইনি। তা আজকে তারানাথের বাড়ি যাবে না? আমি তো আবার তারানাথের জন্য পাসিং শো কিনে রেখেছি। চলো তারানাথের বাড়ি যাওয়া যাক। যাওয়ার সময় বরং গরম গরম তেলে ভাজা কিনে নেব। কিশোরীর কথা শুনে আমি বললাম, কিশোরী, আজকে তারানাথের বাড়ি যাওয়া হবে না গো আমার। কালকে সকালে ট্রেনে উঠব, একটিবার আমার গ্রামের বাড়ি যাব। আজকে সব কিছু ব্যবস্থা করে রাখতে হবে, হাতে অনেক কাজ আছে। তুমি বরং তারানাথকে বলে দিও আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। কাল হঠাৎ গ্রামের বাড়ি কেন যাবে ভাই? তোমার বাড়িতে কি কিছু হয়েছে নাকি? হ্যাঁ কিশোরী, তুমি ঠিকই ধরেছ। আসলে আমার ঠাকুরদার খুব শরীর খারাপ। ঠাকুরদা আমাকে দেখতে চেয়েছে। অনেক বছর হলো গ্রামে যাই না, ঠাকুরদাকেও দেখিনি। ঠাকুরদাকে দেখাও হবে আর সেই সাথে গ্রামটাও। তা ফিরবে কবে? সেটা তো এখন বলতে পারছি না। গ্রামে গেলে তারপর বুঝতে পারবো পরিস্থিতি ঠিক কেমন আছে। তাহলে এখন যাই কিশোরী, গ্রাম থেকে ফেরার পর আবার দেখা হবে। কিশোরীকে বিদায় জানিয়ে আমি আমার ঘরে চলে আসলাম। তারপর আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখলাম। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। সকাল হলেই আমি যাত্রা করব। রাত্রিবেলায় বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমাদের গ্রামটা কি আগের মতোই রয়েছে, নাকি সবকিছু সময়ের স্রোতে আবার পাল্টেও গেছে, হয়তো বদলেও গেছে। হয়তোবা গ্রামে গিয়ে দেখব সেই মেঠো পথ আর নেই। সেখানে অবস্থান করছে পাকা পথ। মাটি দিয়ে বানানো সেই ঘরবাড়িগুলোও হয়তো আর নেই। তৈরি হয়েছে বিশাল বিশাল সব অট্টালিকা। আচ্ছা, বৈশাখ মাসে এখনো কি গ্রামে মেলা হয়, নাকি সেসব উঠে গেছে? এসবই ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে গেল। ঘুম ভাঙল সকাল 7টায়। 8টার সময় ট্রেন, হাতে আছে আর মাত্র 1 ঘন্টা। সকল প্রাতক্রিয়া সেরে আমি আবারও একবার দেখে নিলাম সবকিছু ঠিক আছে কিনা। তারপর আমি রওনা দিলাম। কিছুদিন হলো মা কলকাতায় এসেছেন, সাথে বাবাও এসেছে। বাবা তার কাজে কয়েকটি দিনের জন্য বাইরে গেছেন।
আমি বাবাকে একটা চিঠি পাঠিয়েছিলাম। চিঠিতে বলেছিলাম, বাবা, ঠাকুরদার শরীর খুব খারাপ, তুমি কি গ্রামে আসতে পারবে? বাবা আমাকে জানান, প্রিয় বিভূতি, আশা করি ভালো আছো। তুমি তোমার মাকে নিয়ে ঠাকুরদাকে একবার দেখে এসো। আমি এখানে একটা কাজে আটকে গেছি বাবা, তাই ইচ্ছা থাকলেও গাঁয়ে যেতে পারবো না। গ্রামে গিয়ে তুমি আমাকে নিয়মিত চিঠি পাঠিও, কেমন? তোমার ঠাকুরদার খবরও আমাকে জানিও। এটি তোমার বাবা। মাকে বললে মা গ্রামে যেতে রাজি হবে না। মা আমাকে জানান, মা বাড়িতেই থাকবেন, তার শরীর নাকি অত্যাধিক দুর্বল। বাবা ফিরলে তিনি বরং তার সাথেই যাবে। তাই এক প্রকার নিরুপায় হয়েই আমি নিজেই যাত্রা শুরু করলাম। মা ওই দুর্বল শরীর নিয়েও আমাকে রেল স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে এলো। সাথে কিছু খাবারও দিয়ে দিল আর আমাকে সাবধানে থাকতে বলল। আমি মাকে বললাম, আরে আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি সাবধানই থাকবো। তুমি তোমার শরীরের যত্ন নিও, ঠিক মতো খেও, সঠিক সময়ে ঘুমিও, আর আমাকে সময় করে কিন্তু চিঠি পাঠিও। আমি কয়েকদিনের মধ্যেই চলে আসব। মাকে বিদায় জানিয়ে আমি ট্রেনে উঠলাম। কিছুক্ষণ পর ঝমঝম শব্দ করে ট্রেনটা চলতে লাগলো। আমি ট্রেনে উঠে আমার সিটে বসলাম আর জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। খানিকক্ষণের মধ্যেই আমি কলকাতা ছাড়িয়ে গ্রামে প্রবেশ করলাম। বড় বড় অট্টালিকাগুলো এখন আর চোখে পড়ছে না। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বড় বড় গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছে ওরা যেন আমাকে স্বাগতম জানাচ্ছে। আমাকে চুপি চুপি বলছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। সত্যি, একটা সময়ে গাছপালা, নদী, নালা, পশু পাখি ওদেরকে নিয়েই আমার দিনটা কেটে যেত। ওরাই ছিল আমার সবচেয়ে আপনজন। কলকাতায় আসার পর ওদের কথা খুব মনে পড়তো আমার। প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিলাম। একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো আমার। প্রথম প্রথম যখন কলকাতায় আসলাম তখন আমার নিঃশ্বাস নিতে বেশ অসুবিধে হতো। মনে হতো যেন বুকটা ফেটে যেত। কিন্তু সময়ের সাথে সাথে আমি নিজেকে মানিয়ে নিই। মা আমার জন্য কিছু খাবার তৈরি করে আমাকে দিয়ে দিয়েছিল। দুপুরবেলায় আমি আমার সিটে বসে মায়ের তৈরি খাবার বের করে খেতে লাগলাম। খাওয়া হয়ে গেলে কিছু সময়ের জন্য আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল একটা রহস্যময় স্বপ্নে। স্বপ্নে আমি দেখলাম আমি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছি। আমার চারপাশটা আলোক সজ্জায় সজ্জিত হয়ে রয়েছে। ফুল আর ধূপ মেশানো একটা কোমল গন্ধ আমার নাকে আসছে। কিছুক্ষণ পর দেখলাম হঠাৎ আমার চারপাশে অসংখ্য মানুষ জড়ো হলো। ঢাকের শব্দ কানে আসতে দেখলাম। কেউ কেউ ঢাক বাজাচ্ছে। এবার আমি দেখলাম আমার ঠাকুরদা আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আমি ঠাকুরদাকে ডাক দিলাম, কিন্তু ঠাকুরদা আমার ডাক শুনতে পেলেন না। আমি ঠাকুরদার দিকে এগিয়ে যাব, ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। এমন স্বপ্ন কেন দেখলাম সেটা বুঝতে পারলাম না। ঘুম থেকে উঠে চোখে মুখে জল ছিটিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। সন্ধে হয়ে এসেছে। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। খুব চা খেতে ইচ্ছে করছিল। এমন সময় একটা লোককে দেখতে পেলাম। লোকটা আমার দিকেই আসছে না? হ্যাঁ, আমার দিকেই আসছে তো। লোকটা আমার কাছে এসে আমাকে বলল, বাবু, আপনার কি কিছু লাগবে? আমি বললাম, এক কাপ চা হলে ভালো হয়। লোকটি আমার জন্য গরম চা নিয়ে এলো। আমি চা খেতে খেতে আবার বাইরের দৃশ্য দেখতে লাগলাম। এমন সময় আমার সামনে বসে থাকা একজন লোক বলে উঠল, আপনি কি গ্রামে ফিরছেন? আমি বললাম, আগে আমাকে কি কিছু বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। হ্যাঁ, আমি গ্রামে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? আমিও আমার গ্রামেই যাচ্ছি। তা আপনার নাম কি বিভূতি? হ্যাঁ, আমার নাম বিভূতি, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, চিনব না? সেই ছোটবেলার বন্ধুটার কথা কি এত সহজে ভুলে যেতে পারি?
বিভাস, তুই? তোকে দেখে তো আমি প্রথমে চিনতেই পারিনি। আমিও তো তোকে দেখে প্রথমে চিনতেই পারিনি। তুই আর আমি একসাথে ট্রেনে উঠেছি, তুই এত সময় আমার সামনে বসেছিলি, কিন্তু তোকে আমি চিনতেই পারিনি। এতক্ষণ পর তোকে চিনতে পারলাম। তা এত বছর পর আবার গ্রামের কথা মনে পড়লো তোর? চাকরি পাওয়ার পর একবার তুই গ্রামে এসেছিলিস, সবার সাথে দেখাও করেছিলিস, 2 দিন থেকে কলকাতা চলে যাস, তারপর তোর আর কোনো খোঁজ নেই। তুই তো জানিস বিভাস, আমি কলকাতায় একটা অফিসে কাজ করি। অফিসের কাজের এত চাপ যে কয়েকদিনের জন্য গ্রামে আসবো তারও কোনো উপায় নেই। ভাগ্যিস কাকিমা আমাকে চিঠি পাঠিয়েছিলেন, তা না হলে গ্রামে তো আসাই হতো না আমার। কাকিমা আমাকে চিঠিতে বলেছেন আমার ঠাকুরদার নাকি শরীর খারাপ, তিনি আমাকে দেখতে চান। ঠাকুরদার শরীর খারাপ শুনে আমি আর থাকতে পারিনি রে। ব্যাগপত্র সব গুছিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ঠাকুরদার শরীর ভালো না হওয়া পর্যন্ত আমি গ্রামেই থাকবো বলে স্থির করেছি। তা তোর কি খবর? কলকাতায় কেন গিয়েছিলিস? বিভূতি, আমিও তোর মতো একটা কোম্পানিতে চাকরি করি। খুব ছোট একটা কোম্পানি আমাদের। তো কোম্পানির কাজেই আমাকে মাঝে মাঝে কলকাতায় যেতে হয়। কাজ শেষ হলে আবার গ্রামে চলে আসি। বিভাসের সাথে কথা বলতে বলতে কখন যে গ্রামে চলে আসলাম তা বুঝতেই পারলাম না। ব্যাগপত্র সব বের করে আস্তে আস্তে ট্রেন থেকে নামলাম। স্টেশনে যখন পা দিলাম তখন অনেক রাত হয়ে গেল। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 3টে বেজে গেছে। সকাল হতে এখনো অনেক দেরি। এত রাতে গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যাবে না। বিভাস আমাকে বলল, দেখ বিভূতি, দিনকাল তো ভালো নয়, এখানে আবার ছিনতাইয়ের ভয় রয়েছে। চল সামনের দিকে হাঁটতে থাকি। পথে যদি কোনো গাড়ি পাই তাহলে গাড়িতেই না হয় গেলাম, তা না হলে হেঁটেই যাব। আর তাছাড়া এখান থেকে আমাদের বাড়ি যেতে বেশি সময় লাগে না। পায়ে হেঁটে গেলে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আমরা। চল আমার সাথে। আমরা দুজনে মিলে হাঁটতে লাগলাম। নিরিবিলি পরিবেশ, দুজন ছাড়া রাস্তায় আর কেউ নেই বললেই চলে। দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। গাছে গাছে পেঁচারা ডেকে চলেছে ক্রমাগত। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। সব মিলিয়ে একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম আমি। খুব পরিচিত একটা কণ্ঠস্বর। আমার মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। আমি পিছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। পিছন থেকে আমি এবার আমার বাবার কণ্ঠস্বর শুনতে পেলাম। বাবা আমাকে ডাকছেন। বাবা বলছেন, বিভূতি, আমি এসেছি তোমার কাছে। পিছনে তাকিয়ে দেখো, আমি তোমার বাবা বলছি। বাবার কণ্ঠস্বর ছাড়াও আরো অনেক পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম আমি বিভাসের হাতটা ধরে আস্তে আস্তে বললাম, বিভাস, আমাকে কি কেউ পেছন থেকে ডাকছে না? তুই কি শুনতে পাচ্ছিস? বিভাস আমার কথার কোনো উত্তর না দিয়েই হাঁটতে লাগলো। আমি আবার বিভাসকে বললাম, কি হলো রে, তুই কোনো কথা বলছিস না কেন? পিছন থেকে তুই কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? পেলে আমাকে বল। বিভাস এবারও আমার কথার কোনো উত্তর দিল না। আমার মনের মধ্যে কেমন যেন একটা পড়তে লাগলো। আমার মন আমাকে বারবার বলতে লাগলো, বিভূতি, এখান থেকে পালাও, পালাও এখান থেকে। এখানে থাকলে তুমি বিপদে পড়বে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তুমি পালিয়ে যাও। নিজের মনকে কিছুতেই সামলাতে পারছিলাম না। হঠাৎ দেখলাম বিভাস আমার ডান হাত ধরে কোথায় যেন যেতে লাগলো। আমি অনুভব করতে লাগলাম আমার ডান হাতটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে। আমার ডান হাতটা আমি আর নাড়াতে পারছি না। আমার মনে হতে লাগলো আমার ডান হাতের উপর কেউ বরফ রেখে চেপে ধরেছে। বিভাসের দিকে তাকালাম আমি। তাকিয়েই আমি চমকে উঠলাম। আমি দেখলাম বিভাসের চোখ দুটো স্বাভাবিক অবস্থায় নেই। চোখের মনি আস্তে আস্তে ছোট হয়ে আসছে। বিভাসের চেহারা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এরপর আমি যা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
আমি দেখলাম বিভাস ওর ডান হাতটা দিয়ে আমার মাথাটা ধরে এক টান দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেললো। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকলো বিভাসের ঘাড় থেকে। বিভাসের কাটা মাথাটা শূন্যে ভাসতে থাকে আর আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। কি ভয়ানক সেই হাসি! এরকম হাসি শুনে আমার শরীর শিউরে ওঠে। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়তে লাগলাম। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। চারপাশটা যেন হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গেছে। কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। রহস্যময় অন্ধকারের ভিতর থেকে দৌড়ে যাচ্ছি আমি। হঠাৎ কিছু একটার সাথে হোঁচট খেয়ে আমি মাটিতে পড়ে গেলাম। ঠিক তখনই আকাশ চমকে উঠল। বিদ্যুতের আলোয় আমি দেখলাম বিশাল একটা খোলা মাঠে রয়েছি আমি। ঠিক মাঠ নয়, দেখে মনে হচ্ছে পুরনো কোনো একটা শ্মশান। আমি দেখলাম আমার ঠিক সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। না না, একটা নয়, অসংখ্য কঙ্কাল দাঁড়িয়ে আছে আমার সামনে। অন্ধকারের ভিতর থেকে বের হয়ে আমার দিকেই আসছে ওরা। আমি আবার পিছন থেকে পরিচিত অনেকের কণ্ঠস্বর শুনতে পেলাম। তারা সবাই একসাথে আমার নাম ধরে ডাকছে। পিছনে তাকিয়ে দেখার সাহস হলো না আমার। আমার সাথে এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। নিজেকে খুব অসহায় লাগছে। পিছন থেকে এবার আমি বিভাসের কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি সাহস করে একবার পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি বিভাসের কাটা মাথাটা শূন্যে ভেসে ভেসে আমার দিকেই আসছে, আর কাটা মাথাটা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। কাটা মাথাটা আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে আমাকে বলছে, বিভূতি, বাড়ি যাবি না? আয় আমার সাথে, তোকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি আর এই দৃশ্য দেখতে পারলাম না। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গিয়েছে। আমি নিজেকে একটা ঘরের মধ্যে আবিষ্কার করলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম বিভাস ঘরের মধ্যে ঢুকলো। ওর চোখ দুটো এখন স্বাভাবিক দেখাচ্ছে, আর চেহারাটাও ঠিকঠাক। ওর চেহারা দেখে এখন আমার আর ভয় লাগছে না। বিভাস আমার পাশে বসলো, আমাকে বলল, বিভূতি, ট্রেন থেকে নামার পর তুই শ্মশানের দিকে কেন গিয়েছিলি? পিছন থেকে তোকে আমি অনেকবার ডাকলাম, কিন্তু তুই আমার ডাকে কোনো সাড়াই দিলি না। তারপর একটু আলো ফুটলে কয়েকজন লোককে সাথে নিয়ে আমি শ্মশানের ভিতর যাই। শ্মশানে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছিস। তারপর সেখান থেকে তোকে আমি আমার বাড়িতে নিয়ে আসি। এখন এখন তুই আমায় বল, তুই শ্মশানের দিকে কেন গিয়েছিলি? অমন রাত বিরেতে ওই জায়গাটা মোটেও ভালো না। বিভাসের কথায় আমি কিছুটা অবাকই হলাম। বিভাস তো আমার সাথেই ছিল। আমি বিভাসকে সবটা খুলে বললাম। সব শুনে বিভাস আমাকে বলল, না বিভূতি, আমি তো তোর সাথে ছিলাম না। তুই একাই শ্মশানের দিকে গিয়েছিলিস, আর তুই যা যা দেখেছিস সেটা গ্রামের অনেকেই দেখেছে। ওই শ্মশানটা তো পরিত্যক্ত, রাতের বেলা কেউ যায় না ওখানে। আর যারা যায় তাদের মধ্যে কেউ কেউ চিরতরে হারিয়ে যায় অথবা পাগল হয়ে যায়। তোর ভাগ্য ভালো যে তুই বেঁচে ফিরতে পেরেছিস। গ্রামের লোকেরা বলে ওই শ্মশানে নাকি তেনারা ঘুরে বেড়ায়। শ্মশানের সামনে দিয়ে যাওয়ার সময় অনেকেই তেনাদের আওয়াজ শুনতে পায়। প্রত্যেকের মনে হয় পরিচিত কেউ তাদের বুঝি পিছন থেকে ডাকছে। আরো অনেক কিছুই তারা দেখতে পায়। আর যারা একবার শ্মশানের ভিতর ঢুকে যায় তারা আর কোনো সময় ফিরে আসতে পারে না। ভাগ্যক্রমে ফিরে আসলেও পাগল হয়ে যায়। তোর ভাগ্যটা সত্যিই খুব ভালো রে, তুই ফিরে আসতে পেরেছিস ওখান থেকে। তুই শ্মশানে গিয়েও বেঁচে ফিরতে পেরেছিস, এ ভগবানের করুণা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। বিভাস, একটা কথা বলি, আমার সাথে যা যা ঘটেছে সেগুলো আমার বাড়ির কাউকে বলিস না যেন। বাড়িতে বললে ভয় আমাকে আর বাইরে বের হতে দেবে না। আচ্ছা, বলবো না। দুপুর হয়ে আসছে তো, খাবি না? আয়, খেতে আয়।
খাওয়া হয়ে গেলে তুই ঘুমোবি। তোর শরীরের অবস্থা তো ভালো নয়, তোর এখন ঘুমের খুব প্রয়োজন। চোখের নিচে কালি পড়ে গেছে। বিকেলবেলা তোকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো, আর তোকে তোর ঠাকুরদার কাছেও নিয়ে যাব। এখন আয়, খেতে আয় তাড়াতাড়ি। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে আমি ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। রাতে আমার সাথে যা যা ঘটেছে তা আমি জীবনেও ভুলতে পারবো না। এরকম ঘটনা তারানাথের কাছেই অনেকবার শুনেছি, কিন্তু আমার সাথে এরকম কিছু যে ঘটবে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। বিকেলবেলা বিভাস আমাকে সাথে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখায়। না, গ্রামটার কোথাও কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই রয়েছে একেবারে। আমি যা যা দেখে গিয়েছিলাম ঠিক তেমনই সব কিছু আছে। আমি বিভাসকে বললাম, বিভাস, পশ্চিমের সেই আম গাছটা কি এখনো আছে রে? বিভাস আমাকে বলল, হ্যাঁ বিভূতি, আছে। তুই যাবি সেখানে? হ্যাঁ চল, আমরা সেখানেই যাই। বিভাস আমাকে সাথে নিয়ে পশ্চিমের আম গাছটার কাছে গেল। আমি গিয়ে দেখি কিছুটা দূরে বিশাল একটা খোলা মাঠ রয়েছে, কিন্তু এখানে তো আগে গভীর জঙ্গল ছিল। বিভাস আমাকে জানায়, তুই যখন চাকরি পেয়ে কলকাতা চলে যাস তার 10-12 দিন পর জঙ্গলটা কেটে ফেলা হয়। বুনো গাছপাতায় ভর্তি হয়ে গিয়েছিল জঙ্গলটা। এটা গ্রামের মানুষের কোনো কাজেই আসছিল না, তাই জঙ্গলটা কেটে সাফ করা হয়। এখানে এখন বড় করে কালী পুজো করা হয়, আর সামনেই তো সখ্য নদী। নদীতে মাকে বিসর্জন দেওয়া হয়। সখ্য নদীর পাড়ে যাবি বিভূতি? চল, সখ্য নদীর পাড় থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি। ছোটবেলায় তো তুই আর আমি এই নদীতে কত মাছ ধরতে যেতাম। কালবৈশাখী ঝড়ের সাথে সাথে তুই আর আমি এখানে আম কুড়োতে আসতাম, আর ফিরতাম অনেক রাতে। তোর মায়ের কাছে কতবার যে বকা খেয়েছি তার হিসেব আমার কাছে নেই। আমরা বন্ধুরা মিলে সখ্য নদীর পাড়ে আড্ডা দিতাম, অনেক সুন্দর সময় কাটিয়েছি আমরা এখানে। মাঝে মাঝে মনে হয় বিভূতি, আবার যদি প্রথম থেকে সবকিছু শুরু করতে পারতাম তাহলে খুব ভালো হতো। ছোটবেলার দিনগুলো কতই না ভালো ছিল, সুন্দর ছিল। দিনগুলোর কথা খুব মনে পড়ে রে আমার। বিভাসের কথায় আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি বিভাসকে বললাম, আমারও ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে রে, কিন্তু এখন আর কিছুই করার নেই। শতবার চাইলেও দিনগুলো তো আর ফিরে আসবে না, তাই এই নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই বিভাস। চল, আমরা সখ্য নদীর তীরে যাই। আমরা দুজনে সখ্য নদীর পাড়ে গেলাম। সেথা বেশ মনোরম আবহাওয়া। নদীর স্রোত আমার পা দুটো ভিজিয়ে দিল। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আমি আর বিভাস সখ্য নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় আমার একটা কথা মনে পড়ে গেল। আমি বিভাসকে বললাম, বিভাস, আমাদের ছোটবেলার বন্ধু হরেন, মহেশ, কার্তিক, ওরা এখন কোথায় রে? বিভাস আমার প্রশ্নের উত্তর দিল, হরেন আর মহেশ কলকাতায় বিয়ে করে ওখানেই থেকে গেছে। আর কার্তিক পাগল হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। বিভাসের কথাটা আমার ঠিক হজম হলো না। আমি বিভাসকে বললাম, কি, কার্তিক পাগল হয়ে গেছে? মানে কি এমন হলো যে কার্তিক পাগল হয়ে গেল? ভালো ছেলেই তো ছিল, কোনোদিন কাউকে তো কোনো খারাপ কথাও বলতো না। আমরা সবাই ওকে কত পছন্দ করতাম বল। কার্তিকের জন্য আমার খুব খারাপ লাগছে ভাই। বিভাস, বল না আমাকে, ও কিভাবে পাগল হয়ে গেল রে? আরে তোকে বলেছিলাম না যে ওই শ্মশানে যারা যারা যায় তাদের মধ্যে কেউ কেউ হারিয়ে যায় অথবা পাগল হয়ে যায়। কার্তিকও গিয়েছিল ওই শ্মশানে। সেই রাত ছিল অমাবস্যার। কার্তিক সখ্য নদীতে মাছ ধরতে এসেছিল। সেদিন খুব ভালো মাছ পেয়েছিল ও। মাছ ধরে কার্তিক যখন বাড়ি ফিরছিল তখন অনেক রাত হয়ে যায়। তুই তো জানিস কার্তিকের বাড়ি যেতে গেলে ওই শ্মশানটা পার হয়ে যেতে হয়। কার্তিক যখন শ্মশানের সামনে দিয়ে হাঁটছিল তখন ওর পিছন থেকে আজব কিছু আওয়াজ শুনতে পেয়ে পিছন ফিরে তাকায়। কার্তিকের মনে হয় কিছুটা দূরে অন্ধকারের ভিতরে কেউ যেন দাঁড়িয়ে আছে আর কার্তিককে মিনমিনে গলায় ডাকছে।
কার্তিক সেটাকে অত গুরুত্ব না দিয়ে আবার হাঁটতে শুরু করে। আর ঠিক তখনই সে বুঝতে পারে কেউ পিছন থেকে দৌড়ে তারই দিকে ধেয়ে আসছে। কার্তিক পিছন ফিরে তাকায় আর তাকিয়ে দেখে সাদা শাড়ি পরা একটা মেয়ে ওর দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। কার্তিকের মনে হয় মেয়েটা মাটিতে না, যেন হাওয়ায় ভেসে ভেসে আসছে। সে অনেক ভয় পেয়ে যায়, দৌড়তে শুরু করে এবং কিছুক্ষণ পর সে বুঝতে পারে একই জায়গায় দৌড়ে যাচ্ছে সে। সাদা শাড়ি পরা মেয়েটা কার্তিকের উপর ঝাঁপিয়ে পড়ে অবশেষে। তারপর আর কিছু মনে থাকে না কার্তিকের। অমাবস্যার সেই রাতের পর কার্তিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথাও। গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পায়নি। ওই ঘটনার 2 দিন পর কার্তিককে শ্মশানের মধ্যে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ওর খোঁজ পাওয়া গেছে শুনে আমিও যাই শ্মশানে। সেখানে গিয়ে দেখি কার্তিক অর্ধ উলঙ্গ অবস্থায় মাটিতে পড়ে আছে। ওর পুরো শরীরে মাটি লেগে আছে। ওকে আমি জিজ্ঞাসা করি, এই 2 দিন তুই কোথায় ছিলি? কিন্তু কার্তিক আমার কথায় কোনো উত্তর দেয় না। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কেবল। বিভাস, তুই এত কিছু জানলি কিভাবে? ওই আমাদের কিছুক্ষণ পর সবটা খুলে বলেছিল আগাগোড়া। কিন্তু গ্রামের কেউ কার্তিকের কথায় বিশ্বাস করেনি। আমিও কার্তিকের কথা বিশ্বাস করিনি প্রথমে। কার্তিক প্রায়ই নেশা করত, সেদিন রাতেও হয়তো নেশা করেই ছিল। তাই কি দেখতে কি দেখেছে মনে মনে ভেবেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারি আমার সে ধারণা সম্পূর্ণ ভুল ছিল। কার্তিক সকলকে সেদিন সত্যি কথাই বলেছিল। সেদিনের পর থেকে ও ধীরে ধীরে পাল্টে যায়। একটু একটু করে স্মৃতিশক্তি হারিয়ে যেতে শুরু করে ওর। কাউকেই চিনতে পারে না। একদিন কাউকে কিচ্ছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। এছাড়া এখন পাগল হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আজ এখানে তো কাল ওখানে। বিভাস, আমার কেন জানি না মনে হচ্ছে এই শ্মশানে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। আর এই রহস্যের সমাধান করতে আমার এখন একজনকে ভীষণ প্রয়োজন। আর কথা বলছিস তুই বিভূতি? সে আর কেউ নয় বিভাস, তিনি তারানাথ তান্ত্রিক। তারানাথের কথা তো তোকে অনেকবারই চিঠিতে বলেছি। তুই চিঠিগুলো পড়েছিলিস তো? হ্যাঁ রে বিভূতি, তোর চিঠিগুলো আমি পড়েছি। তুই আমাকে তারানাথ তান্ত্রিকের ব্যাপারে অনেক কিছু বলেছিলি। তুই আর কিশোরী নাকি মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়িতে গল্প শুনতে যাস। তারানাথ তান্ত্রিক তার অতীতে ঘটে যাওয়া কাহিনীগুলোই গল্পের আকারে তোদের শোনান। ওনার জন্মের সময় আকাশে উল্কাপাত হয়েছিল, একটা নীল রঙের উল্কা পড়েছিল মাটিতে। তুই আমাকে চিঠিতে বলেছিলি সে কথা। তোর চিঠিগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছি আমি। এখন আমাদের গ্রামে সত্যি সত্যিই তারানাথ তান্ত্রিক মহাশয়কে খুব প্রয়োজন। একমাত্র তিনিই ওই শ্মশানের রহস্য সমাধান করতে পারবেন বলে আমার মনে হয়। বিভূতি, আকাশের অবস্থা খুব একটা ভালো দেখছি না। যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামতে পারে। এখানে থাকা আর নিরাপদ নয়। চল, তোকে নিয়ে তোর ঠাকুরদার কাছে যাই। তার শরীরের কি অবস্থা একবার আমিও দেখে আসি। তাই চল। নদীর পাড় দিয়ে আমরা যখন বাড়ির দিকে ফিরছিলাম, ঠিক তখনই একটা লোকের সাথে আমার ধাক্কা লাগে। লোকটা একটু অদ্ভুত। পরনে একটা ছেঁড়া জামা ও মলিন ধুতি রয়েছে। চোখ দুটো টকটকে লাল, মুখ ভর্তি দাড়ি। লোকটাকে দেখে মনে হলো সে যেন নেশা করেছে। আমি লোকটাকে ভালো করে দেখলাম। আমার কেন জানি না মনে হচ্ছে আমি অনেক আগে থেকেই এই লোকটাকে চিনি। মুখ ভর্তি দাড়ি থাকায় লোকটাকে এখন চিনতে অসুবিধে হচ্ছে আমার। আমি লোকটার কাছে যেতেই লোকটা আমার গলা টিপে ধরল আর হেসে হেসে বলতে থাকলো, বিপদ, তোর বিপদ। এখানে থাকলে তুই বিপদে পড়বি, মারা যাবি। পালা, পালা এখান থেকে, পালা। শীঘ্রই এখান থেকে পালিয়ে যা। প্রাণে বাঁচতে হলে এখনই পালা, পালা। বিভাস দৌড়ে আমার কাছে এসে আমাকে লোকটার হাত থেকে বাঁচিয়ে নেয়। বিভাস লোকটাকে ধমকের সুরে বলে, এখান থেকে যা তো, তুই আর পাগলামি করিস না। শেষবারের মতো বলছি, এখান থেকে তুই চলে যা। না গেলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। যা এখান থেকে। বিভাসের ধমক শুনে আর কোনো কথা না বলে লোকটি হাসতে হাসতে চলে গেল। আমি বিভাসের দিকে তাকিয়ে বললাম,
লোকটি কে রে বিভাস? এরকম করলো কেন? বিভাস আমাকে যা বলল তাতে আমি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। বিভূতি, ও আর কেউ নয়, আমাদের ছোটবেলার বন্ধু কার্তিক। ওর আচরণে তুই কিছু মনে করিস না ভাই, ওর মাথার ঠিক নেই। গ্রামের সবাই ওকে একটু এড়িয়েই চলে। বলা তো যায় না কখন কি না কি করে বসে। এখন এসব কথা বাদ দে, চল তোকে নিয়ে তোর ঠাকুরদার কাছে যাই। আমার খুব খারাপ লাগলো কার্তিকের জন্য। বন্ধু হিসেবে আমার এখন ওর পাশে দাঁড়ানো উচিত। ভাবছি কলকাতা যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যাব। আমার বিশ্বাস ওকে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে ও ঠিক হয়ে যাবে। আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে ঠাকুরদা, ঠাকুমা, কাকা, কাকি ও তার ছেলে মেয়েরা থাকে। বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া দিতেই ঠাকুমা দরজা খুলে দিলেন। আমায় দেখে ঠাকুমা বললেন, কে কে বাপ তুমি? আমি প্রণাম করে বললাম, আরে আমাকে চিনতে পারছো না ঠাকুমা? আমি তোমার নাতি বিভূতি। তোমার সামনে এই এত কাছে আমি দাঁড়িয়ে আছি, ভালো করে দেখো, ঠিক আমায় চিনতে পারবে। ঠাকুমা আমায় ভালো করে দেখতে লাগলেন, তারপরে বললেন, হায় ভগবান, দেখো দেখি কাণ্ড, আমি যে আমার মানিককে চিনতে পারিনি। কিছু মনে করিসনি দাদু ভাই, আয় আয় ভেতরে আয়। আসলে বয়স হয়েছে তো। আমরা ভিতরে গিয়ে তক্তপোষের উপর বসে ঠাকুমাকে বললাম, ঠাকুমা, ঠাকুরদা কোথায়? ঠাকুরদার সাথে একবার দেখা করে আসি। উনি তো ওনার কক্ষে শুয়ে আছেন, তুই যা দেখা করে আয়। ঠাকুমা, বাড়ির বাকি সবাই কোথায়? কাউকে তো দেখছি না। ওরা সবাই বাইরে গেছে, বাড়িতে আমি আর তোর ঠাকুরদাই আছি। কিছুক্ষণের মধ্যেই সবাই ফিরে আসবে। তুই যা বাবা, তোর ঠাকুরদার সাথে দেখা করে আয়, যা। আমি ফের বললাম, সবাই এলে আমাকে ডেকো, কতদিন দেখিনি ওদের সকলকে। বেশ কিছুক্ষণ পর বাড়ির সবাই চলে এলো। আমি ঠাকুরদার কক্ষে গিয়ে বিছানায় তার পাশে গিয়ে বসলাম। ঠাকুরদার কপালে হাত বোলাতে বোলাতে বললাম, ঠাকুরদা, দেখো আমি এসেছি। তুমি আমায় ডেকেছো আর আমি না এসে থাকতে পারি বলো? তা তোমার শরীর এখন কেমন আছে? খাওয়া দাওয়া ঠিক মতন করছো তো? কে? বিভূতি, আয় বাবা, আয় বুকে আয়। আমি তো দিব্য সুস্থই আছি। আমার শরীর তো কোনো সময় খারাপ ছিল না। মানে? কাকিমা আমাকে চিঠি পাঠিয়েছিলেন, চিঠিতে বলেছিলেন যে তোমার নাকি অত্যন্ত শরীর খারাপ, তুমি আমায় দেখতে চাও। সেসব কি? তবে তোমাকে দেখতেই তো আমি তড়িঘড়ি করে গ্রামে ছুটে এলাম। হ্যাঁ, তোমাকে দেখতে চেয়েছি, এটা ঠিক, কিন্তু আমার শরীর খারাপ এটা ঠিক না। আসলে আমি তোমার কাকিমাকে বলেছিলাম আমার শরীর খারাপ বলে একটা চিঠিতে লিখতে। তুমি তো অফিসের কাছে ব্যস্ত থাকো, কাজ ফেলে তুমি আসতে বেশ কয়েকবার ভাবতে, তাই তো আমি আমার শরীর খারাপ এটা চিঠিতে উল্লেখ করতে বলেছিলাম তোমার কাকিমাকে। দেখো, ঠাকুরদার শরীর অসুস্থ জেনে তুমি ঠিক কেমন চলে এলে, না হলে এই বুড়ো বুড়িকে তো তোমরা ভুলেই গেছো। তোমার সাথে একটু রসিকতা করলাম, কিছু মনে করো না যেন। না না ঠাকুরদা, এরকম কেন মনে করবো? ভালোই করেছ আমাকে চিঠিটা পাঠিয়ে। বিভূতি, আরেকটা কারণ আছে তোমাকে এখানে আনার। একটুখানি বসো, আমি বলছি সে কথা তোমাকে। ঠাকুরদা
এরপর বিছানায় উঠে বসলেন। তারপর আমার উদ্দেশ্যে বললেন, প্রতি বছর বড় করে এ গ্রামে কালী পুজো হয়, সবাই উপস্থিত থাকে কালী পুজোতে, কিন্তু একমাত্র তুমি ছাড়া। কালকেই তো অমাবস্যার কালী পুজো, ছোট বড় সবাই উপস্থিত থাকবে কালকে। তোমার বাবা অনেক দূরে থাকায় আসতে পারবে না, তোমার মাও আসতে পারবে না, তাই তোমাকে আমার শরীর খারাপের কথা বলে এখানে নিয়ে এলাম। ঠাকুরদার এমন কথা শুনে আমি একটুও বিরক্ত হইনি, বরং খুশিই হয়েছি। অফিসের কাজের চাপে এমনিতেও গ্রামে আসতে পারছিলাম না, অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছিলাম না। এখন ঠাকুরদার শরীর খারাপের বাহানায় বেশ কিছুদিন এখানে থাকতে পারবো। বড় কর্তাকে চিঠি লিখে জানিয়ে দেব যে ঠাকুরদার শরীর আগের চেয়েও আরও খারাপ করেছে। এই মুহূর্তে ঠাকুরদাকে একা ফেলে আমার পক্ষে আসা সম্ভব নয়। বেশ, এটা লিখলেই হয়ে যাবে। কখনো কখনো একটু আধটু মিথ্যা কথা বলতে হয় নিজেদের প্রয়োজন। রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার ঠাকুরদার কক্ষে গিয়ে ঠাকুরদার সাথে অনেক গল্প বললাম। ঠাকুরদাকে তারানাথ সম্পর্কে বেশ কিছু তথ্য দিলাম। ঠাকুরদা তারানাথের জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী শুনতে চাই। মাতু পাগলির সাথে কিভাবে তারানাথের দেখা হয়েছিল সেটাই ঠাকুরদাকে বলতে লাগলাম। গল্প বলতে বলতে কখন যে মাঝরাত হয়ে গেল বুঝতেই পারলাম। ঠাকুরদার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বেশি সময় আমি ঘুমাইনি, 1 বা 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুম ভাঙলো ঢাকের শব্দ। ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখি চারপাশটা আলোকিত হচ্ছে ধীরে ধীরে। পশ্চিম দিক দিয়ে ঢাকের শব্দ শোনা যাচ্ছে। বাইরে বের হয়ে পশ্চিমের দিকে যেতে লাগলাম আমি। যেতে যেতে পশ্চিমের আম গাছটার পাশের সেই মাঠটায় গিয়ে উপস্থিত হলাম। আমি বুঝতে পারলাম ট্রেনে যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেটা এখন সত্যি হতে চলেছে। আমার চারপাশটা আলোকসজ্জায় সজ্জিত হয়ে রয়েছে, আর অসংখ্য মানুষ সেই মাঠে জড়ো হয়েছে। ঢাকের শব্দ শোনা যাচ্ছে সামনে। আমি দেখলাম আমার ঠিক সামনে ঠাকুরদা দাঁড়িয়ে রয়েছে। আমি ঠাকুরদার কাছে গেলাম। ঠাকুরদা আমাকে দেখে বললেন, এত সকালে এখানে তুমি কি করছো বিভূতি? আসলে ঠাকুরদা, আমি তো ঘুমোচ্ছিলাম। ঢাকের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে শব্দটা অনুসরণ করতে করতে এখানে চলে আসলাম। তাই এসেছো যখন ভালোই করেছো, চলো মায়ের কাছে যাওয়া যাক। আমি আর ঠাকুরদা মা কালীর মন্দিরের কাছে গিয়ে মাকে প্রণাম করলাম। মায়ের চেহারার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম আমি। কি সুন্দর মায়ের রূপ, মায়ের মায়া ভরা চোখ। কেবলই চেহারার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিছুতেই চোখ সরাতে মন চায় না। হঠাৎ পিছন থেকে বিভাস আমার কাঁধে হাত দিল। আমাকে বলল, বিভূতি, তুই এখানে, আর আমি তোকে তোদের বাড়ি গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কেন, কিছু হয়েছে কি? হঠাৎ আমাকে কেন খুঁজছিস? কলকাতা থেকে হরেন আর মহেশ এসেছে। অনেকদিন বাদে আসার কারণে ওরা গ্রামটা ভালোভাবে ঘুরে দেখতে চায়। তুই যাবি আমাদের সাথে? আচ্ছা, যাব। তা হরেন আর মহেশ কোথায়? ওদের কাছে আমায় নিয়ে চল। কতকাল দেখা সাক্ষাৎ নেই বল। ওরা দুজন নদীর পাড়ে আমাদের জন্য অপেক্ষা করে আছে। আয় আমার সাথে। বিভাস আর আমি নদীর পাড়ে গেলাম। নদীর পাড়ে গিয়ে দেখতে পেলাম একটা গাছের নিচে বসে আছে হরেন আর মহেশ। আমাকে দেখে হরেন বলে উঠল, আরে বিভূতি যে, আয় এদিকে আয়, বস ভাই এখানে। আমাদের কথা মনে আছে তো, নাকি ভুলে গেছিস সেইসব পুরোনো দিনের কথা? আমি এক ছুটে ওদের কাছে গিয়ে ওদেরকে জড়িয়ে ধরলাম। বললাম, আরে না ভাই, ভুলবো কেন? তোদের কথা কি ভুলে যেতে পারি? ছোটবেলার বন্ধু তোরা, কত স্মৃতি রয়েছে তোদের সাথে। কতই না খুনসুটি করেছি। হ্যাঁ, তার কোনো হিসাব নেই। তোদেরকে তো এই জন্মে ভুলে যাওয়া যাবে না রে। আচ্ছা, তা এখন কি করছিস বিভূতি?
ওই তো একটা অফিসে চাকরি করি। তোরাও তো কলকাতায় থাকিস, তা তোরা এখন কি করছিস? একটা ব্যবসা শুরু করেছি আমি আর মহেশ মিলে। ভালোই চলছে আমাদের ব্যবসা। আচ্ছা, তা কার্তিক কোথায়? ওকে কেন দেখছি না? বিভাস বিষণ্ণ বদনে বলল, তোদেরকে আমি বিষয়টা জানাতেই ভুলে গিয়েছি। আসলে কার্তিক পাগল হয়ে গেছে রে। সে এখন বদ্ধ উন্মাদ, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কাউকেই আর চিনতে পারছে না, এমনকি নিজের পরিবারের মানুষগুলোকেও না। কথাটা শোনার পর আমি যেমন করে চমকে উঠেছিলাম, ঠিক তেমনই হরেন আর মহেশও চমকে উঠল। হরেন বলল, কি সব যা তা বলছিস বিভাস? আমাদের সবটা খুলে বল। এমন কি ঘটলো যে সুস্থ সবল ছেলেটা নাকি পাগলাটে হয়ে গেল? বিভাস ধীরে ধীরে সবটা খুলে বলল। সব কথা শুনে হরেন বলল, সেই রাত্রে কার্তিক নিশ্চয়ই নেশা করেছিল, তাই এসব ভুলভাল দেখেছিল। ভূত টুত বলে কিছু হয় না বিভাস, আমি বিশ্বাস করি না। হরেনের কথায় আমি বললাম, তাহলে আমি যা যা দেখেছি সেগুলো কি আমার ভুল ছিল হরেন? আর ছেলেটা অমন পাগল হয়ে গেল কেন? তুই কি দেখেছিস? সেদিন রাতে আমি শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলাম। পিছন থেকে আমি আমার বাবার কণ্ঠস্বর শুনতে পাই। আমি পিছনে তাকাই, কিন্তু কাউকেই দেখতে পাই না। তারপর বিভাসের রূপ নেওয়া সেই অশরীরী ডান হাত দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। বিভাসের কাটা মাথাটা হাওয়ায় ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি অজ্ঞান হয়ে যাই। পরে বিভাস আমাকে জানায়, সেদিন রাতে ও নাকি আমার সাথেই ছিল না, আমি একাই ছিলাম নাকি ওখানে। এখন তুই বল, আমি যা যা নিজের চোখে দেখেছিলাম সেগুলো কি সব ভুল ছিল? আমি তো আর নেশা করি না। হরেন, তুই তো সেটা জানিস। এখন কি বলবি বল তুই? তুই যা যা দেখেছিস সবই হয়তো ছিল তোর কল্পনা। তুই একা একা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলি। ঘড়িতে তখন কটা বাজছিল বিভূতি? ঘড়িতে তখন প্রায় 3টে বেজেছিল। রাত 3টে মানে গভীর রাত। তুই তখন একা ছিলিস, তোর আশেপাশে কেউ ছিল না। তুই শ্মশানের পাশ দিয়ে যখন যাচ্ছিলি তখন তোর মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। ভয়ের কারণেই তুই এইসব দেখেছিস। আচ্ছা বেশ, আমি তোদের সাথে ওই শ্মশানে যাব, দেখি কি হয় আমাদের সাথে। তুই ভেবে বলছিস তো? হ্যাঁ রে বিভাস, ভেবেই বলছি। আজকে রাতেই যাব সেই শ্মশানে, দেখি না হয় কি হয় আমাদের সাথে। হরেনকে আমরা একা ছাড়তে চাইছিলাম না, তাই এক প্রকার নিরুপায় হয়েই আমি আর বিভাস রাজি হয়ে যাই। বিকেলবেলা পাঠা বলি হলো। পুজো দেখতে দেখতে রাত হয়ে গেল। আমরা 4জন মিলে আস্তে আস্তে পুজোতলা থেকে বের হয়ে শ্মশানের দিকে হাঁটতে শুরু করলাম। আজকের রাতটা একটু অদ্ভুত। আকাশে চাঁদ ওঠেনি। প্রতিদিনের চেয়ে আজকের রাতটা তা একটু বেশি অন্ধকার। ঘুটঘুটে অন্ধকার বলতে যা বোঝায় আর কি। লণ্ঠনের আলো এই অন্ধকারের সাথে পেরে উঠতে পারছে না। গা ছমছমে পরিবেশ। শ্মশানের দিকে যতই যাচ্ছি ততই আমার শরীরে কাঁটা দিচ্ছে। বারবার আমার মনে হচ্ছে আজকে আমাদের সাথে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে শ্মশানের সামনে পৌঁছে গেলাম। শ্মশানের সামনে যাওয়ার পর বিভাস বলল, হরেন, এখনো সময় আছে, ফিরে আয়। সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে আমরা কেউ কিন্তু তা জানি না। আরে ভয় পাস কেন তুই? কিচ্ছু হবে না, আয় তো আমার সাথে। আমরা 4জন মিলে শ্মশানে ঢুকলাম। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করেই প্রবল বাতাসের কারণে আমাদের লণ্ঠনটা নিভে গেল। কিছুতেই জ্বালাতে পারছি না। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলাম। হঠাৎ কি একটা পা দিতেই পিছলে পড়ে গেলাম আমি। খটমট করে একটা শব্দ হলো। শব্দ শুনে বিভাস, হরেন আর মহেশ দৌড়ে আমার কাছে এলো। বিভাস আমাকে বলল, বিভূতি, তুই তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি।
কিভাবে পড়ে গেলি তুই? দেখ তো বিভাস, সামনের মাটিতে কিছু একটা আছে মনে হচ্ছে। দেখ তো ভালো করে যে কি আছে ওখানে। এ কি রে, এটা তো একটা মরার খুলি। সে রাতে শ্মশানে আমরা বেশিক্ষণ কেউই থাকতে পারি। হরেন সহ আমরা প্রত্যেকেই যেন বেশ কয়েকবার দেখলাম একটা নারী সাদা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। সে নারী যেমন আচমকাই হঠাৎ হাজির হয়, আবার তেমনই আচমকা বাতাসে যেন মিলিয়ে যায় কর্পূরের ন্যায়। এই দৃশ্য প্রত্যক্ষ করার পর আমাদের আর সেখানে থাকার সাহস হলো না। কি থেকে যে কি হয়ে যায় তা কে বলতে পারে। যে যার বাড়ি ফিরে গেলাম সবাই। আর আমি স্থির করলাম আমাকে শহরে ফিরতে হবে। এই সমস্ত ঘটনা তারানাথকে বলা খুবই দরকার। এই সমস্যার যদি কেউ কোনো সুরাহা করতে পারে তাহলে সে তারানাথ ভিন্ন আর অন্য কেউ নয়। মঠ লেনে গিয়ে তারানাথের বাড়ির দরজায় টোকা মারতে তা খুলল স্বয়ং তারানাথ নিজেই। আমাকে দেখে খানিক হেসে সে বলল, এসো এসো, ভিতরে এসো। তা তুমি আজ একা যে, তোমার সঙ্গে কিশোরী নেই কেন? আগে ঠাকুরমশাই আমি শহরে ছিলাম না, আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম। আজ এই এক্ষুনি এসেছি, আর এসেই সোজা আপনার সাথে দেখা করতে চলে এলাম। আপনাকে আমার খুব প্রয়োজন ঠাকুরমশাই, খুব প্রয়োজন। আরে কি হয়েছে কি? ভেতরে এসো। তুমি আগে একটু জল খাও তো দেখি। এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? ঠাকুরমশাই, আমার গ্রামের এক শ্মশানে আচমকা একটি অতৃপ্ত আত্মার আগমন ঘটেছে। তার ভয়ে এখন আর ওই শ্মশানে কেউ পা রাখতে পারে না রাতের বেলায়। আর যারাই কৌতূহল বশত সেথা যায় তারা হারিয়ে যায় আজীবনের মতো, আর না হলে পাগল হয়ে যায়। আমার ছোটবেলার এক বন্ধু ওই শ্মশানে রাত কাটিয়ে আজ বদ্ধ উন্মাদ হয়ে গেছে। আপনাকে কিছু একটা করতেই হবে ঠাকুরমশাই, আমি আপনাকে সেখানে নিয়ে যেতে এসেছি। বেশ, আমি যাব তোমার গ্রামের বাড়িতে, তবে এখন আমার কিছু কাজ আছে। তুমি বরং বিকেলে এসো, আমরা নয় তখনই রওনা দেব। ঠাকুরমশাই, এটা আপনার জন্য এনেছিলাম, আপনি এই পাসিং শোটা রাখুন। আহ, তোমার মন মেজাজ এখন ঠিক নেই, এখন আবার এসবের কোনো দরকার ছিল না। ঠিক আছে ঠাকুরমশাই, এখন তবে আমি আসি, আপনি প্রস্তুত হয়ে থাকবেন, বিকালে আমরা রওনা দেব। তারানাথের বাড়ি থেকে আমি এবার আমার বাড়ির উদ্দেশ্যেই রওনা হলাম। মোড়ের মাথায় আসতেই কিশোরীর সাথে আমার দেখা হলো। আমাকে দেখে সে এক ছুটে আমার কাছে এসে বলল, কি রে ভাইয়া, কেমন আছো? কবে ফিরলে? আরে আজই ফিরলাম। একবার তারানাথের কাছে গিয়েছিলাম, আর বলো না, আমার গ্রামে এক মস্ত বড় সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে? তবে শুনি কি সমস্যা? আমি কিশোরীকে সবটা বললাম। সবটা শুনে সে উত্তেজনার সাথে বলল, ভাইয়া, আমিও যাব তোমার সাথে। তুমি যাবে কিশোরী? তাহলে তো ভালোই হয়। তবে বিকালে তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো, দুজনে মিলে একসাথে মটলেনে যাব। তারপর সেখানে গিয়ে তারানাথকে সাথে নিয়ে রওনা দেব আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এই চারিমা, আমি আসছি রে। তোর কাকাবাবুদের সাথে ওদের গ্রামে যাচ্ছি মাত্র 1-2 দিনের জন্য। তুই সাবধানে থাকিস, খুব দ্রুত আমি আবার ফিরে আসব। ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই, আপনারা সাবধানে যাবেন। দুর্গা দুর্গা। আমরা এলাম তাহলে, তুই কপাটখানা দিয়ে দে। তারানাথের কথায় চারি মিষ্টি হেসে আমাদের বিদায় জানালো। আমি, কিশোরী আর তারানাথ এবার পথে নামলাম। আচ্ছা, তোমাদের গ্রামের শ্মশানে ঠিক কবে থেকে ওই অশরীরীর আগমন ঘটেছে তা তুমি বলতে পারো? তা তো সঠিকভাবে ঠিক বলতে পারবো না ঠাকুরমশাই। ঠিক আছে, পা চালিয়ে চলো এবার। তারানাথের কাঁধের মস্ত পুটলিটা দেখে কিশোরী বলল, ঠাকুরমশাই, আপনার ওই কাঁধের বোঁচকায় কি আছে? কিশোরীর প্রশ্নে সামান্য হেসে তারানাথ রসিকতার সাথেই উত্তর দিল, ভূত তাড়ানোর উপায়। বুঝলে হে কিশোরী,
ভূত তাড়ানোর উপায়। আমরা যখন গ্রামে পৌঁছলাম তখন অপরাহ্নের আলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আলোর মাত্রা কমতে কমতে নেমে এসেছে ঘোর কালো অন্ধকার। আমরা বরং আগে তোমাদের ঘরে যাই, হাতে মুখে জল দিয়ে একটু পরিষ্কার হয়ে না হয় আবার ফের বের হব। তারানাথের কথা মতোই আমি ওদের নিয়ে এগিয়ে গেলাম আমার গ্রামের বাড়ির দিকে। বাড়ির নিকটে যেতেই কাকিমা হাতের কাজ ফেলে আমাদের দিকেই ছুটে এলো। আরে খোকন, আয় বাবা আয়, এসো কিশোরী, আসুন ঠাকুরমশাই আসুন। আপনার অনেক নাম শুনেছি পত্র মারফত, সচক্ষে আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হলো। থাক থাক, এই সন্ধ্যার শুভক্ষণে আর প্রণাম করতে হবে না। চলো চলো, ভিতরে চলো। কাকিমা আমাদের হাত পা ধোয়ার জন্য জল আর গামছা রাখলো। আমি আমার ঠাকুমা, ঠাকুরদার, কাকার সাথে কিশোরী আর ঠাকুরমশাইয়ের পরিচয় করিয়ে দিলাম। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি রান্নাঘর থেকে আপনাদের জন্য মিষ্টি আর শরবত আনছি। এই কথা বলে কাকিমা চলে গেল রান্নাঘরের ভিতর। খানিক বাদে সে আমাদের তিনজনের জন্য 3টে পাত্র করে শরবত আর মিষ্টি নিয়ে এসে দিল আমাদের হাতে। কাকিমা চলে যেতেই তারানাথ খেতে খেতে বললেন, অনেকখানি পথ এসেছো তোমরা, এবার বিশ্রাম নাও, আমি একটু বের হব। আচ্ছা বিভূতি, এ গাঁয়ের শ্মশানটা কোন দিকে পড়বে গো? সে কি ঠাকুরমশাই, আপনি একা এখন কোথায় যাবেন? আর আমাকে নিয়ে অত চিন্তা করো না, এ জীবনে তো আর কম কিছু বিভীষিকার সম্মুখীন হলাম না, তা তো তোমরা জানোই। কাল ভৈরব দেবীর আশীর্বাদ সর্বদা আমার সঙ্গে রয়েছে, তাই আমার কিছু আর হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি বরং আপনার সঙ্গে এই লণ্ঠনটা রাখুন। আমাদের বাড়ি থেকে বের হয়ে সোজা উত্তর মুখ বরাবর হাঁটলেই সেই শ্মশান আপনি পাবেন। তবে যা করবেন তাতে কিন্তু খুব সাবধান ঠাকুরমশাই। আমি এলাম তাহলে, খুব গভীর রাত কিংবা ভোরের দিকে আমি ফিরবো আবার। সারা রাত শ্মশানেই কাটাবো। আমাকে ভালোভাবে উপলব্ধি করতে হবে সে অশরীরীর সত্তাকে, এবং ঠান্ডা মাথায় খুঁজে বের করতে হবে, এবং তাকে বিতাড়িত করার উপায়ও বের করতে হবে। আমাকে 4টি শ্বেত সর্ষে এনে দিতে পারবে? তারানাথের কথায় আমি বললাম, শ্বেত সর্ষে? শ্বেত সর্ষে দিয়ে আপনি কি করবেন ঠাকুরমশাই? অত কথা বলো না, সময় নষ্ট করা যাবে না মোটেও। তাড়াতাড়ি শ্বেত সর্ষে আনো, তাড়াতাড়ি যাও যাও। শ্বেত সর্ষে দিয়ে আমি এ ঘর ভালোভাবে বন্ধন করে যাব, যাতে এ বাড়ির অন্দরে থাকা কারোর না কোনো ক্ষতি হয়। আপনি একটু বসুন ঠাকুরমশাই, আমি এই যাব আর এই আসব। রান্নাশালা থেকে শ্বেত সর্ষে নিয়ে এসে আমি তা তুলে দিলাম তারানাথ তান্ত্রিকের হাতে। দু চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়ল তারানাথ। তারপর তিনি আমার উদ্দেশ্যে বললেন, এই নাও, এই সর্ষে খান তুমি তোমার বাড়ির চারপাশের গণ্ডি বরাবর ছড়িয়ে দিও, এতে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এই ভিটা। আমি এবার চললাম, আর বিলম্ব করা উচিত কার্য হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে দোরের আগল খুলতেই আমি দেখলাম তারানাথ এগিয়ে আসছে আমাদের বাড়ির দিকে। তারানাথকে দেখা মাত্রই আমি তার দিকে পা বাড়ালাম। ঠাকুরমশাই, আপনি আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? তারানাথ মৃদু হেসে জবাব দিল, আমার আবার কি হবে হে, আমি দিব্যি আছি। হবে তো ওই অশরীরীর আজকের নিশীতে, সে ব্যবস্থা আমি করব। আজকের পর থেকে এই শ্মশান ভূমিতে রাতের বেলায় পা রাখলে কোনো মানুষ নিরুদ্দেশ হয়ে যাবে না, কিংবা তাদের মস্তিষ্ক বিকৃতি ঘটবে না, সে কথা আমি নিশ্চয়তার সাথে কইতে পারি। আচ্ছা ঠাকুরমশাই, কাল রাতে আপনি সেই অশরীরীর দর্শন পেয়েছিলেন? তারানাথ ওপরে নিচে দুবার মাথা নেড়ে বলল, হ্যাঁ, বিলক্ষণ পেয়েছি। আমি যখন ধ্যানে বসেছিলাম তখন সে বেশ কয়েকবার এসেছিল আমার প্রাণ হরণ করতে, কিন্তু প্রত্যেকবার বিফল হয়ে ফিরে ফিরে গেছে, কারণ আমার গাত্রবন্ধন করা ছিল তাই। কি বুঝলেন ঠাকুরমশাই? সেই অশরীরীর কোথা থেকে এলো
কিছু জানতে পারলেন? দেখো, আমি এইটুকু বেশ বুঝেছি যে এ মোটেও কোনো স্থানীয় মানুষের প্রেতাত্মা নয়, সে এসেছে বহু দূর থেকে। তাহলে এবার প্রশ্ন হলো যে এত জায়গা থাকতে সে তোমাদের গাঁয়ে কেন আশ্রয় নিল? কারণ তোমাদের গ্রামের এই শ্মশান তার ভারী পছন্দের জায়গা হয়ে উঠেছে, তাই সে বাঁকাবাকিভাবে ঠাঁই নিয়েছে ওখানে। কি বলছেন কি ঠাকুর মশাই? হ্যাঁ, একদম ঠিক কথাই বলছি। চলো অন্দরে চলো, আমার একটু বিশ্রামের ভারী প্রয়োজন। সারা রাত জাগতে হবে কি না? আজকে রাতেই সেই প্রেতাত্মাকে আমি এই গ্রাম ছাড়া করব, এবং ভবিষ্যতে আর কোনোদিনও যাতে এই গ্রামের বুকে সে ফিরে আসতে না পারে তার ব্যবস্থাও করব। চলুন ঠাকুর মশাই, একটু চোখে মুখে জল দিয়ে কিছু খাদ্য মুখে তুলবেন, চলুন। স্নান সেরে সূর্য প্রণাম করে তারানাথ আহারে বসতে বসতে কিশোরীর উদ্দেশ্যে বলল, কিশোরী, তোমাকে একখানা কাজের দায়িত্ব আমি দেব, তা পালন করতে হবে তোমায়। কাজ? কি কাজ ঠাকুরমশাই? একখানা শ্বেত আকন্দের ডাল, কয়েকটা বিল্বপত্র, রক্তচন্দন বাটা, বন তুলসী শিকড় আর কয়েকটা পিত কলকে ফুল তোমায় জোগাড় করতে হবে। আজকে রাতে শ্মশানে যে যজ্ঞ আমি করব তাতে এই সকল উপকরণ থাকা বাঞ্ছনীয়। আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুরমশাই, সমস্ত সরঞ্জাম জোগাড় হয়ে যাবে সন্ধ্যার পূর্বে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারানাথ তান্ত্রিক আজকের রাতে শ্মশানে যে মহাযজ্ঞ করতে চলেছে তা নিজ চোখে দেখার লোভ কিছুতেই সামলাতে পারলাম না আমরা। আমি আর কিশোরী তাই তারানাথের কাছে খানিক অনুরোধ ভঙ্গিতে বেশ জড়াজড়ি করেই বললাম, ঠাকুর মশাই, আমরাও শ্মশানে যাব আজকে আপনার সাথে। আমরা নিজেদের চোখে দেখতে চাই সেখানে কি কি ঘটে। তোমরা যাবে, কিন্তু তাহলে তো তোমাদেরও বিপদের সম্ভাবনা নেহাত কম নয়। অত শত আমরা কিছু জানি না ঠাকুর মশাই, আমরা শুধু এটুকু জানি যে আপনি যদি আমাদের দেহ বন্ধন করে দেন তাহলে কোনো অশুভ শক্তি আমাদের এই ত্রিসীমানায় আসতে পারবে না। তারানাথের চোখে মুখে যেন একটা অদ্ভুত উজ্জ্বলতা খেলে গেল। তিনি মৃদু হেসে জবাব দিলেন, আচ্ছা বেশ, ঠিক আছে, তোমাদের যখন এতই ইচ্ছা তখন তোমরা যাবে না হয় আমার সাথে শ্মশানে, তবে আমি ঠিক যেখানে বলবো সেখানেই দাঁড়িয়ে থাকবে, এক পাও এগুলে চলবে না। কিশোরী বলল, বেশ, ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যেমনটা বলছেন আমরা ঠিক তেমনটাই করব। আপনার কোনো কথার সামান্যতম নড়চড় হবে না। সন্ধ্যা নামার সাথে সাথেই গ্রামের পথ ঘাট সবকিছু শুনশান হয়ে গেল। হাওয়ার দাপট ক্রমে ক্রমে উত্তরোত্তর বাড়তেই থাকল। দেখতে দেখতে এক সময় তার ঝড়ের রূপ নিল। ধান ক্ষেত থেকে ছুটে এলো এক দল শব্দের রক্তলোলুপ হুঙ্কার ধ্বনি। তারানাথ, আমি এবং কিশোরী বের হলাম শ্মশানের উদ্দেশ্যে। তারানাথ নিজের সাথে নিয়ে নিলেন যজ্ঞের সমস্ত উপকরণ। শ্মশানে প্রবেশ করার কয়েক হাত তফাতে তিনি আমাদেরকে বললেন, আমি তোমাদের দেহ বন্ধন করে দিলাম ভালোভাবে, তোমরা ওই গুল্মের ঝোপে আত্মগোপন করো। ঠিক আছে ঠাকুর মশাই, আমরা আর এক পাও এগোবো না, আপনি নিশ্চিন্ত মনে যজ্ঞে বসুন। তারানাথ এবার চলে গেল শ্মশানের ভিতরে। আমরা সেখানে দাঁড়িয়ে গাছের আড়াল থেকে লক্ষ্য করলাম তার দিকে। নিখুঁতভাবে দেখতে লাগলাম তার প্রতিটা কার্যকলাপ। তারানাথ যজ্ঞের সমস্ত উপকরণ হাতের কাছে সাজিয়ে দিলেন, যজ্ঞকুণ্ড নির্মাণ করলেন এবং তারপর একে একে যজ্ঞের কাঠ সাজালেন। ঝোলা থেকে কয়েকটা রক্ত জবা ফুল বের করে তা সাজিয়ে দিলেন যজ্ঞবেদীর চতুষ্কোণে। এরপর ফস শব্দে আগুন ধরালেন কাঠে। দু চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়তে শুরু করলেন তিনি। সমগ্র নৈশ পরিবেশ কেমন মায়াময় বলে মনে হলো আমার। তারানাথের তন্ত্রক্রিয়া দেখতে দেখতে কখন যেন দু চোখের পাতায় ঘুম নেমে এসেছিল তার খেয়াল নেই। আমাদের সেই ঘোর কাটল তার উচ্চ রবের চিৎকার শুনে, আয় আয়, আমি তো তোর অপেক্ষাতেই সে কখন থেকে বসে আছি। আমরা বিহবল ভাবে দেখলাম এক অত্যাশ্চর্য ঘটনা। যজ্ঞের আগুন এখন নিভে গেছে,
মৃদুমন্দ সাদাটে ধোঁয়া নির্গত হচ্ছে তা থেকে। তারানাথের থেকে মাত্র কয়েক গজ তফাতে হাজির হয়েছে সেই অশরীরী। আমরা সজ্ঞানে ওই অশরীরীর রূপ প্রত্যক্ষ করতে সক্ষম হলাম। মাথার বিশাল লম্বা লম্বা চুলগুলো তার ঘাড় বেয়ে নেমে এসেছে বক্ষে। দুটি বিভৎস ভয়ানক চোখ, চওড়া দাঁত, হাতে বৃহৎ নখ, শূন্যে ভাসমান সে। খলখল করে হেসে উঠল সেই অশুভ শক্তি। সর্বনাশী শয়তানি তুই! এই গ্রামের বুকে আশ্রয় নিয়েছিস, তাতেও তোর আশ মেটেনি। সাধারণ নিরীহ মানুষগুলোর তুই ক্ষতি করে চলেছিস ক্রমাগত। তোর জন্য, হ্যাঁ, শুধু তোর জন্য এই গ্রামের সুস্থ স্বাভাবিক জনজীবন আজ বিপর্যস্ত। তোকে আমি এই গ্রাম থেকে উচ্ছেদ করে তবেই ছাড়বো। এবার ঝোলা থেকে তারানাথ কিশোরীর এনে দেওয়া সেই পিতকুলক ফল ও শ্বেত আকন্দের ডাল বের করল। চোখের পুড়ে যাওয়া ভস্মীভূত কিছুটা ছাই তুলে ওগুলির সাথে মিশিয়ে তা দিয়ে সজোরে আঘাত করল মাটিতে। গগন বিদারী চিৎকার করে উঠল সেই অশরীরী। আমাদের মনে হলো তারানাথের করা সেই আঘাত বুঝি মাটিতে নয়, যেন পড়ল সোজা ওর গায়ে। কিরে, এখনো সময় আছে। ভালোই ভালোই বলছি, এই গ্রাম তুই পরিত্যাগ কর, নচেত আমায় আরো কঠোর হতে হবে। তারানাথের সতর্ক বার্তায় সে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। তার চোখে যেন দপ করে জ্বলে উঠল ক্রোধের আগুন। বিভৎসভাবে সে দাঁত খিচিয়ে ধেয়ে গেল। মারাত্মক ভয়ে আমার বুক যেন কেঁপে উঠল, হাত পা শীতল হয়ে এলো। তারানাথ এরপর ঝোলার ভেতর থেকে হাত ভরে তুলে আনলেন কয়েকটি বিল্লপত্র। চোখের পোড়া চেলা কাঠের সাথে সেই বিল্লপত্র বেঁধে তা মাথায় ঠেকিয়ে এক গূঢ় মন্ত্র নিম্ন স্বরে উচ্চারণ করে তা ছুঁড়ে মারলেন অশরীরীর উদ্দেশ্যে। অশরীরীর গায়ে সেই ব্রহ্মাস্ত্র লাগতেই ছিটকে পড়ল সে। আঘাত সহ্য করে অশরীরী ঝেড়ে মেরে উঠতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই তারানাথ কিছুটা মাটি আর কিছুটা পোড়া ছাই তুলে শক্তিশালী অপর এক মন্ত্র পাঠ করে তাতে ফু দিয়ে উড়িয়ে দিল বাতাসে। বাতাসের সাথে সেই ধূলিকণা মিশে যেতেই অশরীরী বিকট একটা চিৎকার করে উঠল। এতক্ষণ বাদে তারানাথের মুখে আমরা উজ্জ্বল হাসির ছটা দেখলাম। আস্তে আস্তে বিলীন হয়ে গেল সেই অতৃপ্ত আত্মা। তারানাথ দুহাত জোর করে বলল, জয় জয় বাবা কাল ভৈরবের জয়, জয় মধু সুন্দরী দেবীর জয়। আপনাদের আশীর্বাদ আজ আমার সঙ্গে না থাকলে আমি হয়তো এই যুদ্ধে কিছুতেই সফল হতাম না। আমি আর কিশোরী জঙ্গল থেকে বেরিয়ে তারানাথের কাছে গিয়ে বললাম, ঠাকুর মশাই, ওই অশরীরী কোথায় গেল? কোথায় আবার? তাকে আমি এই গ্রাম থেকে বিতাড়িত করেছি। ভবিষ্যতে আর কোনোদিনও সে ফিরে আসতে পারবে না তোমাদের গ্রামে। ঠাকুরমশাই, ওই অতৃপ্ত অশরীরী কি কোনো কারণে এখানে আশ্রয় নিয়েছিল? কিশোরীর প্রশ্নে তারানাথ গম্ভীর গলায় বলল, সেই উত্তর তো তোমাদের আগেই দিয়েছি। ওই অতৃপ্ত আত্মাটির এই গ্রামের শ্মশান বাসভূমির উপযুক্ত বলে মনে হয়েছিল, সেই কারণেই সে এখানে আশ্রয় নিয়েছিল। তবে আর কোনো চিন্তা নেই, এখানে থাকা ওর পক্ষে আর সম্ভব নয়। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুর মশাই। আপনি আজ আমাদের গোটা গ্রামকে রক্ষা করেছেনই, শুধু তাই নয়, কিশোরীও প্রত্যক্ষ করেছে আপনার ক্ষমতা। আপনার বলা সব কাহিনী যে শুধুমাত্র অলীক কল্পনা প্রসূত কিংবা মিথ্যা নয়, তা আজ প্রমাণিত। কি হে কিশোরী, এবার বিশ্বাস করবে তো ঠাকুর মশাইয়ের সত্যিই অসামান্য কিছু গুণ রয়েছে? আমার এই কথায় কিশোরীর মুখে টু শব্দটি করল না, কেবলমাত্র ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেও সে আমাদের মুখ পায়। চলো হে, এখানকার কাজ মিটেছে, এবার আমাদের ফেরার পালা। হ্যাঁ ঠাকুর মশাই, ভোরের আলো ফুটলেই আমরা তিনজনেই রওনা দেব। ওদিকে চারিও একা রয়েছে। আমি বুঝতে পারলাম গ্রামে আসার প্রথম রাতে আমি যা যা দেখেছিলাম সেই সব ছিল ওই অশরীরীর সৃষ্ট মায়াজাল। বিপদের আর সামান্যতম আভাস নেই বুঝে আমরা শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম সাত সকালে। তবে বাড়ি থেকে বের হওয়ার আগে
আমি দাদু ঠাকুমাকে বারবার বলেছিলাম যে আমি আবার মাঝে মধ্যেই আসব, আর তোমাদের যখনই মন খারাপ হবে, আমাকে দেখতে ইচ্ছে করবে, ঠিক তখনই পত্র দিও, আমি আবার হাজির হব। আসার সময় দেখা হলো কার্তিকের সাথে। তারানাথ তার মাথায় হাত রেখে এক মন্ত্র করে বললেন, নাও, তোমার বন্ধু আর মাত্র কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে বুড়ো বুড়ি ভাবে। তারানাথের এই কথা শুনে আমার বুকে এক অনাবিল আনন্দের স্রোত বয়ে গেল। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প বিভূতির বিপদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।